মৌলি ষড়যন্ত্র ধরতে বিদেশ থেকে ডাক্তার আনারও বাণী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী, অনিরুদ্ধ আর তানিয়া মিলে তো কাঁধে বাঁক নিয়ে ভোলে বাবার কাছে যাচ্ছে, শুধুমাত্র ঈশানী যাতে সুস্থ হয়ে যায় সেই জন্য। রাস্তায় বাঁক নিয়ে হাঁটতে হাঁটতে তানিয়ার তো খুব জল তৃষ্ণা পেয়েছে। ওর বাবাকে বলছে যে বাবা আমার খুব জল তৃষ্ণা পেয়েছে। অনিরুদ্ধ তখন তানিয়াকে বলছে যে বাবা মা একটু ধৈর্য ধরো, সামনে জল আমরা ঠিক পেয়ে যাব। তানিয়া তো আবার বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আবারও বলছে যে বাবা আমার জল তৃষ্ণা পেয়েছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে একজন পাগল লোক সেখানে এক ঘটি জল নিয়ে চলে আসে। তানিয়াকে বলছে জল খাবে, নাও এ নাও জল খাও। তানিয়া তো এবার ভয় পাচ্ছে। বাণী তখনই তানিয়াকে বলছে যে খাও মা, কিচ্ছু হবে না। তানিয়া তো এবার সঙ্গে সঙ্গে জলটা ঢকঢক করে খেয়ে নেয়। তানিয়া তো এবার জলটা খেয়ে বলছে যে এবার খুব ভালো লাগছে। অনিরুদ্ধ তো এবার তানিয়ার হাতে টাকা দিয়ে বলছে যে ওনাকে দিয়ে দাও। তানিয়া তো সঙ্গে সঙ্গে ওনাকে টাকাটা দিয়ে দেয়। পাগলটা তখন বলছে যে এটা আমার জন্য, তোমরা না খুব ভালো, চলো আমার সঙ্গে চলো। অনিরুদ্ধ, বাণী, তানিয়া কেউ তো কিছুই বুঝতে পারছে না যে ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে ওই পাগল লোকটা ওদের তিনজনকে একটা শরবতের দোকানে নিয়ে আসে। নিয়ে এসে দোকানদারটাকে বলছে যে এই ওদের তিনজনকে শরবত দাও না। অনিরুদ্ধরা তো এবার বুঝতে পেরেছে। অনিরুদ্ধ এবার পাগলটাকে বলছে যে তুমিও আমাদের সঙ্গে খাও না। তখন লোকটা বলছে যে না না, আমি খাবো না, আমি তো শুধুমাত্র দেখবো। এরপর দেখা যাচ্ছে তানিয়া, বাণী, অনিরুদ্ধ তিনজনে তো ওই শরবতের জলটা খেয়ে নেয়। তানিয়া তো এবার খুব খুশি হয়ে যায়, বাণীকে বলছে যে মা এবার আর কিন্তু আমার এক ফোঁটাও জল তৃষ্ণা পাচ্ছে না। অনিরুদ্ধ তখন জানাচ্ছে যে হ্যাঁ, মহাদেব নিজেই আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছে। এরপর দেখা যাচ্ছে বাণী, অনিরুদ্ধ, তানিয়া আবারও বেরিয়ে পড়ে মহাদেবের কাছে যাওয়ার জন্য। বাণী তো রাস্তায় যেতে যেতে মনে মনে বলছে যে আমি জানি বাবা তুমি আমাকে নিরাশ করবে না, আমার মার তুমি কোনো ক্ষতি হতে তুমি দেবে না। বাবা তুমি তোমার অলৌকিক শক্তি দেখাও, তোমার আশীর্বাদে সমস্ত কষ্ট যেন দূর হয়ে যাক। অপরদিকে দেখা যাচ্ছে সাথী তো ঈশানীর মাথার ধারে বসে খুব কান্নাকাটি করছে। সাথী ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে যে ঈশানী তোমাকে লড়াই করতে হবে তো, বাণী তো গেছে, তো বাণী এক্ষুনি চলে আসবে, তুমি বাণীর জন্য অপেক্ষা করবে না? ঠিক তার বিপরীত দিকে দেখা যাচ্ছে যে মৌলি ঈশানী থেকে কিছুটা দূরে শুয়ে শুয়ে মনে মনে বলছে যে বাণী তুমি যতই মহাদেবের ব্রত করো না কেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না বাণী। যেই মা তোমাকে জন্ম দিয়েছে সেই মাকে তুমি বাঁচাতে পারবে না বাণী। আর সবাই জানবে যে তুমিই হচ্ছ আসল মৃত্যুর কারণ। এবার চিরদিনের মতো তুমি তোমার মাকে বিদায় দেওয়ার সময় চলে এসেছে বাণী। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ আর কুয়াশা তো চলে গেছে বিক্রমদেবের অফিসে। বিক্রমদেবের পায়ে হাত দিয়ে জড়িয়ে ধরেছে, বলছে স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন। বিক্রমদেবের তো কিছু মাথায় ঢুকছে না। বিদ্যুৎ এবার বিক্রমদেবকে বলছে যে স্যার আমি বেটিং করতে গিয়ে না সমস্ত টাকা পয়সা হেরে গেছি। কুয়াশাও তো এবার বিক্রমকে বলছে যে স্যার আপনি যদি আমাদের দিকে না তাকান তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব স্যার। এইসব কথা বলছে আর বিদ্যুৎ আর কুয়াশা তো বিক্রমদেবের হাত পা পুরো জড়িয়ে ধরেছে। বিক্রমদেব এবার বিরক্ত হয়ে বলছে আরে বাবা থামো থামো তোমরা, আরে তুমি এইসবের জন্য দায়ী তাহলে বিদ্যুৎ, তাই তো? বিদ্যুৎ তখন বলছে যে হ্যাঁ। বিক্রম তখন জানাচ্ছে যে তাহলে তোমরা এখন কি বলতে চাইছো? বিদ্যুৎ তখন বিক্রমকে জানাচ্ছে যে স্যার তানিয়ার কিডন্যাপিংয়ের সময় কিন্তু আপনার কথা শুনে আমরা সমস্ত কিছু করেছিলাম স্যার। এখন আপনি যদি এইভাবে মুখ ফিরিয়ে নেন তাহলে কি করে হবে বলুন তো? আর কুয়াশা তখন বিক্রমকে জানাচ্ছে যে স্যার আপনি যদি আমাদের টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারেন তাহলে বলুন, আমাদের এখানে চাকরি দিন, আপনি যেরকম যেরকম কাজ বলবেন আমরা সেরকম সেরকম কাজ করব। বিক্রম তো এবার সরাসরি বিদ্যুৎ আর কুয়াশাকে বলছে যে তোমরা আমার কাছে চাকরি চাইতে এসেছো, আমি নিজেই এখানে কর্মচারীর কাজ করছি। তোমরা হয়তো জানো না যে আমার কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়। বিদ্যুৎ আর কুয়াশা তো সেটা শুনেই পুরো চমকে যায়, বলছে সে কি? বিক্রম তখন জানাচ্ছে যে হ্যাঁ তোমরা হয়তো জানো না আমার কোম্পানি পুরোপুরি ডুবতে চলেছে। বড় বড় ইনভেস্টাররা সমস্ত শেয়ার বেচে দিচ্ছে, ধার দেনা হয়ে গেছে মার্কেটে। আর অন্যদিকে বাণী বাণী কি একটা মশলা তৈরি করেছে সেটা পুরোপুরি হিট হয়ে গেছে, ওদের কোম্পানি পুরো দাঁড়িয়ে পড়েছে। আর আমার কোম্পানি এদিকে পুরো ডুবতে চলেছে। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ আর কুয়াশা তো এবার বুঝতে পেরেছে তাহলে বিক্রম দেবের কাছে আর কিচ্ছু নেই দেওয়ার মতন। কুয়াশা তো এবার বিদ্যুৎকে বলছে যে এই ল্যাপটপটা তাহলে চুরি করে নাও, ল্যাপটপটা চুরি করে নিলে আমাদের বেশ কিছুদিন অন্তত ওটা বিক্রি করে চলে যাবে। বিদ্যুৎ এবার কুয়াশার কথা মতো ল্যাপটপটা চুরি করে নেয়। কুয়াশা তো এবার চারিদিকে সমস্ত যেসব গিফট ফিফট ছিল সব কিছু নিজেদের কোলের ভেতরে লুকিয়ে নেয়। নিয়ে এবার যখন সুরসুর করে কেটে পড়তে যাবে বিক্রম দেব তো এবার দেখতে পেয়েছে, সেটা বলছেই তোমরা এইসব কি নিয়ে যাচ্ছ? কুয়াশা আর বিদ্যুৎ এবার কি বলবে, বলছে যে টাকা পয়সা তো সেই দিতে পারলে না, ওই কারণে এই জিনিসপত্রগুলো একটু ধার হিসেবে নিয়ে যাচ্ছি।
বিক্রমদেব তো এবার রেগে মেগে বলছে যে আমার অফিসে ডাকাতি করা হচ্ছে, দাঁড়াও তোমাদের দুজনকে আমি মজা দেখাচ্ছি। এই বলেই তো বিক্রমদেব একটা ডান্ডা লাঠি নিয়ে এসে ওদের দুজনকে দুমদাম মারা শুরু করে দিয়েছে। বিদ্যুৎ আর কুয়াশা তো এবার কি করবে, ভয়ে সমস্ত জিনিসপত্র টেবিলের ওপরে রেখে দেয়। বিক্রম তো এবার আবার ডায়লগ দেওয়া শুরু করে দিয়েছে, বলছে আমার নাম বিক্রম দেব, আমি এত সহজে না হার মানবো না। মনে রেখো বিক্রম এখনো পর্যন্ত কিন্তু দুর্বল হয়নি। বিক্রম তো এবার বিদ্যুৎ আর কুয়াশার কাছে গেছে, কুয়াশাকে জানাচ্ছে, বিদ্যুৎকে জানাচ্ছে যে তোমাদের জন্য খুব শিগগিরই কাজ আসতে চলেছে। বিদ্যুৎ তো এবার সেটা শুনে খুব খুশি হয়ে যায়, বলছে যে কি কাজ কি কাজ। বিক্রম তখন জানাচ্ছে যে আমার জীবনে একটাই লক্ষ্য, ওই বাণী আর অনিরুদ্ধকে পুরোপুরি শেষ করে দেওয়ার। আর সেই খেলায় তো তোমাদের দুজনকে আমার লাগবেই। বিদ্যুৎ আর কুয়াশা তো এবার বিক্রমের কাছে গেছে। বিদ্যুৎ এবার বিক্রমকে বলছে যে হ্যাঁ, আমরা টাকা পয়সা দিলে যে কোনো কাজ করতেই রাজি। অপরদিকে দেখা যাচ্ছে বাণী, অনিরুদ্ধ, তানিয়া সকলে মিলে তো এবার বাবা ভোলেনাথের মন্দিরে পৌঁছে গেছে। বাণী তো এবার ঠাকুরের মাথায় জল ঢেলেছে, ঢালার পরে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর দেখা যাচ্ছে পুরোহিত মশাই এবার বাণীর কাছে এসেছে। বলছে বাণীমা, আমি শুনলাম নাকি তুমি সারা রাত ধরে তপস্যা করেছো, এমন নিষ্ঠা, এমন আরাধনা কেন, কি হয়েছে তোমার, কিসের জন্য এই ব্রত? বাণী তখন জানাচ্ছে যে আমার অনেক বড় বিপদ। পুরোহিত মশাই তখন জিজ্ঞাসা করছে যে কি বিপদ। বাণী তো এবার সবটা খুলে পুরোহিত মশাইকে বলে। পুরোহিত মশাই তো এবার সেটা শুনেই অবাক, বলছে যে কদিন আগে তো আমি তোমার কুষ্ঠি দেখেছিলাম, হাত দেখেছিলাম, তখন তো এরকম কোনো বিপদ আমি দেখিনি। অনিরুদ্ধ তো এবার পুরোহিত মশাইকে বলছে যে পুরোহিত মশাই, মাসিমণির এমন একটা রোগ হয়েছে যেটা ডাক্তারও পর্যন্ত বলতে পারছে না, কিন্তু এদিকে দেখুন মাসিমণি মৃত্যুর সঙ্গে কিন্তু লড়াই করছে। পুরোহিত মশাই তো এবার বাণীকে বলছে বাণীমা দেখি তোমার হাতটা আর একবার। বাণী তো এবার পুরোহিত মশাইকে হাতটা দেখায়। পুরোহিত মশাই এবার ভালো করে দেখে। অনিরুদ্ধ তো এবার পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করেছে যে পুরোহিত মশাই আপনি কি দেখতে পেলেন। পুরোহিত মশাই এবার বাণী আর সকলকে বলছে যে তোমার মায়ের তো এরকম হওয়ার কথা ছিল না, উনি তো দীর্ঘ আয়ু, কিন্তু ওনার ভাগ্যের রেখার ওপর একটা গভীর ফাঁড়া পড়ে গেছে। বাণী তো এবার কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে ফাঁড়া? পুরোহিত মশাই তখন বলছে যে হ্যাঁ, এই ফাঁড়া বাইরের কারোর থেকে হচ্ছে না, খুব কাছের মানুষের থেকে হচ্ছে, মানে ঘরের মানুষ। সে তোমার মায়ের সর্বনাশ করতে চাইছে। অনিরুদ্ধ তো অবাক, বলছে যে নিজের মানুষ? পুরোহিত মশাই তখন জানাচ্ছে যে নিজের মানুষ বলতে ভালোবাসার মানুষ নয়, কিন্তু এমন মানুষ যে 24 ঘন্টা তার চোখের সামনে থাকে, আর তোমার মা যাকে নিজের বলে মানে। বাণী তো এবার কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে সে কি কথা গুরুদেব, কিন্তু আমি এখন আমার মাকে কি করে বাঁচাবো? পুরোহিত মশাই তখন জানাচ্ছে যে তোমার হাতের রেখা যা বলছে, তোমার মাকে বাঁচাতে গেলে তোমাকেও কিন্তু কঠিন বিপদের মুখে দাঁড়াতে হবে মা। এই 25শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত তোমার জীবনের কিন্তু সব থেকে বড় দুর্গম সময়। তোমাকে কিন্তু এমন একটা পথ খুঁজে বের করতে হবে যেই পথে তুমিও বাঁচবে আর তোমার মাও বাঁচবে। আমিও দেখতে চাই যে ভাগ্যের সঙ্গে লড়ে তুমি কিভাবে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারো। পুরোহিত মশাইয়ের কথা শুনে বাণী একটা পথ দেখতে পায়। যাই হোক, আমরাও চাই যে পুরোহিত মশাইয়ের কথাটা যেন সত্যি হয়। বাণীও তো এবার পুরোহিত মশাইকে কথা দেয় যে আমি আমার মায়ের জন্য সমস্ত কিছু করতে রাজি আছি। অনিরুদ্ধ তো বাণীকে জানায় যে বাণী তুমি শুধু একা নও, শেষ পর্যন্ত আমিও তোমার সঙ্গে আছি। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে একটা 4 চাকা গাড়ি আসে। পুরোহিত মশাই তো এবার গাড়িটা দেখেই পুরো চমকে যায়, বলছে যে ডক্টর নীলকণ্ঠ রায় এখানে এসেছেন, এত বড় ডাক্তার। পুরোহিত মশাই তো এবার বাণীকে বলছে যে বাণীমা, তোমার কথা মনে হয় এতক্ষণে বাবা শুনতে পেয়েছে। বাণী তো এবার বুঝতে পারে না, বাণী তো অবাক। এটা দেখে পরিষ্কার যে ওই ডগটাই তাহলে ঈশানীকে সুস্থ করে তুলবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণী কি এবার এই ডাক্তারের হাত ধরেই ঈশানীকে বাঁচাতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন।